নমস্কার। আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমি একটি বিশেষ আলোচনা নিয়ে এসেছি। আমি আজকে আলোচনা করব ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান কিভাবে হয়েছিল, এবং সেই আলোচনার সাথে সাথে আমি গান্ধীজির মতাদর্শ এবং তার যে প্রাথমিক আন্দোলন সেটা সম্পর্কেও আমি মোটামুটি যতটা সম্ভব আলোচনা করব। তাহলে আমি শুরু করছি। যে 1919 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে গান্ধী যুগের সূচনা হচ্ছে। গান্ধীজির নেতৃত্বে জাতীয় আন্দোলন এক মহাভারতীয় চরিত্র এই সময় ধারণ করেছিল এবং জাতীয় সংগ্রাম একাধারে গতিশীল ও গণমুখী হয়ে উঠেছিল। এই সময় দেখা যাচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং ভারতের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে গান্ধীজির মতো একজন নেতার আগমনের প্রয়োজন ছিল। তারপরে সেই সময় চরমপন্থী ও নরমপন্থী গোষ্ঠীর কলহে জাতীয় কংগ্রেস একেবারেই উদ্যমহীন হয়ে পড়েছিল। ফলে কি হচ্ছে যে গান্ধীজির এই সময় ভারতীয় রাজনীতিতে আবির্ভাব, মানে এটাকে নানাভাবেই সেই সময় ভারতীয় নেতারা দেখেছিলেন, মানে নানা দৃষ্টিকোণ থেকে। যেমন জওহরলাল নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন যে এই সময় গান্ধীজির আগমন ছিল একটা আলোর ঝলকের মতো, যা অন্ধকার ভেদ করে আমাদের চোখের সামনের পর্দাগুলো খুলে দিয়েছিল। রবীন্দ্রনাথ তো তাকে সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন, সুভাষচন্দ্র বসু তাকে জাতির জনক বলেছেন। এইভাবে দেখা যাচ্ছে যে গান্ধীজিকে নানা অভিধায় সেই সময় ভূষিত করা হয়েছে। আসলে সেই সময় রাজনীতিও অনেকটা মানে একটা উদ্যমহীন রাজনীতি সেই সময় হয়ে পড়েছিল, যার ফলে গান্ধীজির আবির্ভাব রাজনীতিতে একটা মানে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। এখানে আমি পরের স্লাইডে দেখিয়েছি যে গান্ধীজির পূর্ব অভিজ্ঞতা। এখানে আইনজীবী হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি গিয়েছিলেন। তারপরে 1893 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন। এখানে একটি মামলায় একজন ভারতীয় বণিকের প্রতিনিধিত্ব করার জন্য সেখানে প্রতিনিধিত্ব করেন এবং সেখানে 21 বছর তিনি কাটান। এখানে তিনি বর্ণ বৈষম্য ও জাতিগত বৈষম্যের বিরুদ্ধে অহিংসা প্রতিরোধের কৌশল তৈরি করেছিলেন। সেখানেও সত্যাগ্রহ আন্দোলনের প্রসার হয়। তারপরে তিনি ভারতে প্রত্যাবর্তন করেন। এই স্লাইডে যে কথাগুলো আমি লিখেছি সেগুলো ছোট্ট করে একটু বলি যে 1893 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 2 দশক দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির কার্যকলাপ ছিল চোখে পড়ার মতো। এই সময়কেই মোটামুটি গান্ধীজির রাজনৈতিক জীবনের প্রস্তুতি পর্ব বলা যায়। এখানে প্রবাসী ভারতীয়রা বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে এককাট্টা হয়ে আন্দোলনে সামিল হয়েছিল। 1893 খ্রিস্টাব্দে গান্ধীজি এখানে এসে আইন ব্যবসা শুরু করেন। গান্ধীজি এখানে এসে দেখলেন যে দক্ষিণ আফ্রিকায় প্রবাসী ভারতীয়দের অবস্থা মর্মান্তিক। 1860 খ্রিস্টাব্দে ভারত সরকার দক্ষিণ আফ্রিকায় ভারতীয় মজুরদের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল। 1890 থেকে 91 খ্রিস্টাব্দ নাগাদ দক্ষিণ আফ্রিকায় 1.5 লক্ষ ভারতীয় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। ভারতীয়দের ব্যক্তিগত স্বাধীনতা গতিবিধির উপরে একগুচ্ছ নিয়ন্ত্রণ জারি করা হয়। 1893 খ্রিস্টাব্দে গান্ধীজি ট্রান্সভালে এসে ব্যক্তিগতভাবে বৈষম্য এবং অপমানজনক আচরণের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। 1893 খ্রিস্টাব্দের শেষ দিকে ডারবান সরকার ভারতীয়দের ভোটাধিকার হরণ করতে চাইলেন। এই পরিস্থিতিতে গান্ধীজি ভারতে ফিরে না এসে তিনি কী করলেন? নাটালে আইন ব্যবসায় লিপ্ত হলেন। শীঘ্রই তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামে একটি সংগঠন গড়ে তুললেন এবং দাদাভাই নওরোজি, যাকে ভারতের নরমপন্থী নেতা বলা হয়, তার সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন। দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের উপর আরোপিত বৈষম্যের বিরুদ্ধে এই সময় গান্ধীজি জনমত গঠন করলেন। তারপরে কি হচ্ছে যে 1895 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস দক্ষিণ আফ্রিকায় ভারতীয় জনগোষ্ঠীর স্বার্থ ও ন্যায্য অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে এক প্রস্তাব দিলেন।
এরপর 1901 খ্রিস্টাব্দে ট্রান্সভালে ভারতীয়দের প্রবেশের উপর বিধিনিষেধ চাপানো হলো। প্রতিবাদ করা হলো, কিন্তু সেই বিধিনিষেধ কোনোভাবেই লাঘব করা হলো না। উপরন্তু 1906 খ্রিস্টাব্দের আগস্টে ট্রান্সভাল সরকার 8 বছরের বেশি সময় ধরে যেসব ভারতীয় রয়েছে দক্ষিণ আফ্রিকায় তাদের নাম নথিভুক্ত করার জন্য অর্ডিন্যান্স জারি করলেন। গান্ধীজির নেতৃত্বে আন্দোলন দানা বাঁধল, কিন্তু প্রশাসন হৃদয়হীনভাবে ভারতীয়দের উপর বৈষম্য অব্যাহত রাখলেন। 1907 খ্রিস্টাব্দে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করে বিশ্বের ইতিহাসে এক নজির স্থাপন করলেন। মানে 1907 খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতেই গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। ভয় ভীতি উপেক্ষা করে রাজনৈতিক আন্দোলন তিনি করেছিলেন এবং নৈতিক শক্তির উপর সঙ্গবদ্ধ অহিংস আন্দোলন হিংসা ও অন্যায়ের উপর প্রতিষ্ঠিত শত্রুপক্ষের বিরুদ্ধে প্রয়োগ করে প্রকৃত সত্যকে প্রতিষ্ঠিত করতে তিনি চেয়েছিলেন। এবারে আসছি গান্ধীজির মতাদর্শ। গান্ধীজির মতাদর্শ এখানে মূলত অহিংসা ও সত্যাগ্রহের ওপর প্রতিষ্ঠিত, বা সত্য অহিংসা, এটাই হলো গান্ধীজির মতাদর্শ। গান্ধীজির কাছে সত্য অহিংসা ছিল একে অন্যের পরিপূরক। অর্থাৎ এখানে কি বলা যায় যে একটা মুদ্রারই এপিঠ আর ওপিঠ। কিন্তু গান্ধীজির সত্য অহিংসার আদর্শ নতুন কিছু এখানে নয়। এর আগেও কিন্তু বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে অহিংসার কথা বলা হয়েছে, সত্যের উপর জোর দেওয়া হয়েছে। তবে গান্ধীজির সত্য অহিংসার আদর্শ এই ধর্মগুলো থেকে একটু সরে আসলে দেখা যায় একটু হলেও আলাদা। মানে তিনি কি করেছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও পাশ্চাত্য পুঁজিবাদী সভ্যতার বন্ধনে আবদ্ধ ভারত ও ভারতবাসীর পরিত্রাণের ও আত্মসন্ধানের পথ হিসাবে সত্য অহিংসাকে নিয়োজিত করেছিলেন। ব্যক্তিগত সামাজিক ও জাতীয় জীবনের পট পরিবর্তনে এই সময় সত্য ও অহিংসা মহামন্ত্রে পরিণত হয়েছিল। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে গান্ধীজি সত্যাগ্রহ বলতে কি বোঝাতে চেয়েছেন। সত্যাগ্রহ বলতে গান্ধীজি বোঝাতে চেয়েছেন যে আত্মকষ্টের মাধ্যমে এবং অহিংস উপায়ে প্রতিপক্ষকে জয় করাই হলো সত্যাগ্রহের মূল আদর্শ। তিনি বিশ্বাস করতেন যে সত্যাগ্রহ একটি নৈতিক শক্তি যা সহজেই শত্রুকে জয় করতে পারে। গান্ধীজির কথায় শত্রুর প্রতি যে ব্যক্তি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করে না এবং শত্রুকে কোনোভাবেই আঘাত করে না, সেই ব্যক্তিই হলো প্রকৃত সত্যাগ্রহী। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছিলেন। দক্ষিণ আফ্রিকার আন্দোলনের ক্ষেত্রেই তিনি সত্যাগ্রহের আদর্শকে প্রয়োগ করেছিলেন এবং তিনি এখানে সাফল্যও অর্জন করেছিলেন। তিনি বুঝেছিলেন যে আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে গেলে হিন্দু মুসলিমের মধ্যে ঐক্যের প্রয়োজন, এবং দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজি সেটা করতে পেরেছিলেন অনেকটাই। তিনি হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সাধন করতে পেরেছিলেন। এরপর 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি দেশে ফিরে এলেন। দেশে ফিরে আসার পরে গোপালকৃষ্ণ গোখলে, ভারতের একজন নেতা, সেই সময়কার নরমপন্থী নেতা, এই গোপালকৃষ্ণ গোখলেকে তিনি রাজনৈতিক গুরু হিসাবে মেনে নিলেন এবং গোখলেই তাকে পরামর্শ দিয়েছিলেন যে ভারতের রাজনৈতিক আন্দোলনে প্রবেশের পূর্বে আগে তিনি যেন সারা ভারত পরিভ্রমণ করেন এবং সারা ভারত পরিভ্রমণের মাধ্যমে তিনি মানুষের অবস্থা, ভারতবর্ষের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি এগুলো যাতে উপলব্ধি করতে পারেন, এই জন্যই গোখলে তাকে ভারত ভ্রমণের বা ভারত পরিক্রমার কথা বলেছিলেন। তিনি ভারত
পরিক্রমাই করেছিলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি বলতে এখানে গান্ধীজির কথাই বলছি, যে সত্যাগ্রহ যদি দক্ষিণ আফ্রিকায় সফল হতে পারে তবে ভারতে কেন হবে না, এটা গান্ধীজি উপলব্ধি করতে পেরেছিলেন। এবং গান্ধীজি যখন ভারতে ফিরে আসেন তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, মানে 1915 সাল, একটু আগেই বলেছি। প্রথম বিশ্বযুদ্ধ তখন বেশ ইউরোপে ভালো রকম মানে খারাপ পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং সেই প্রথম বিশ্বযুদ্ধ চলছে এবং ভারতকে যুদ্ধরত রাষ্ট্র হিসেবেও ঘোষণা করা হয়েছে। প্রথম দিকে গান্ধীজি ব্রিটিশ সরকারের প্রতি বেশ অনুগতই ছিলেন, কারণ ইংরেজদের ঐতিহ্য সংস্কৃতির প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা ছিল। ইংল্যান্ডের সঙ্গে ভারতের যোগাযোগ তিনি ভারতের পক্ষে মঙ্গলজনক বলেই মনে করতেন। এই কারণে তিনি বিশ্বযুদ্ধের সময় বিনা শর্তে ব্রিটিশ সরকারকে সহযোগিতার কথাও ঘোষণা করেছিলেন। যুদ্ধের সময় দেখা যাচ্ছে যে দায়িত্বশীল সরকার গঠনের দাবি জানিয়ে তিনি ব্রিটিশ সরকারকে বিব্রত করার পক্ষপাতী ছিলেন না। এরপরে আমি আসছি যে গান্ধীজি রাজনীতিতে কিভাবে অংশগ্রহণ করলেন এবং রাজনীতিতে অংশগ্রহণের মুহূর্তে তিনি 3টে আঞ্চলিক সত্যাগ্রহ পরিচালনা করেছিলেন। এই 3টে আঞ্চলিক সত্যাগ্রহ হলো চম্পারণের সত্যাগ্রহ, এখানে মূলত নীল চাষিদেরকে নিয়ে তিনি আন্দোলন করেছিলেন। আমেদাবাদের সত্যাগ্রহ, এখানে তিনি মূলত আমেদাবাদের মিল শ্রমিকদের নিয়ে আন্দোলন করেছিলেন। আর খেদার সত্যাগ্রহ, এখানে তিনি কৃষকদেরকে নিয়ে আন্দোলন করেছিলেন। চম্পারণের ওটাও কৃষক আন্দোলন, নীলকর চাষিদের আন্দোলন, এখানেও তিনি আন্দোলন করে নীলকর সাহেবদের অত্যাচার অনেকটাই দমন করতে পেরেছিলেন। তারপরে আমেদাবাদে যে সুতাকল শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছিল, এখানেও তিনি অনেকটাই তার যে সত্যাগ্রহের আদর্শ অনেকটাই ফলপ্রসূ হয়েছিল। গুজরাটের খেদা জেলার কৃষকদের আন্দোলনের ক্ষেত্রেও তিনি অনেকটাই সাফল্যমণ্ডিত হয়েছিলেন। অর্থাৎ খেদা জেলার কৃষকেরা তারই পরামর্শে ব্রিটিশ সরকারকে রাজস্ব দিতে চায়নি। এখানে বল্লভভাই প্যাটেল তাকে সহযোগিতা করেছিলেন এবং কৃষকদের মধ্যে, খেদা জেলার কৃষকদের মধ্যে গান্ধীজি দারুণ উদ্দীপনার সৃষ্টি করেছিলেন। শেষ পর্যন্ত গান্ধীজির নেতৃত্বে যে খেদা জেলার কৃষকের আন্দোলন করেছিল, শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় এসে একটা মীমাংসায় আসতে বাধ্য হয়েছিলেন। এরপরে মূলত আমরা দেখতে পাই রাওলাট সত্যাগ্রহ, অর্থাৎ সেই সময় রাওলাট আইন সংক্রান্ত যে রিপোর্ট, এটাও গান্ধীজিকে ক্ষুব্ধ করেছিল। তিনি মানে এই আইনের প্রতি তিনি যথেষ্ট মানে বিদ্রোহী মনোভাবাপন্ন ছিলেন। তিনি এখানে এই আইনের প্রতিবাদে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তিনি এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করেছিলেন। 1919 খ্রিস্টাব্দের 13ই মার্চ ধর্মঘট পালিত হয়। রাওলাট আইনের প্রতিবাদে যে আন্দোলনের সূত্রপাত হয় তার চরম পরিণতি ঘটে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে। প্রথম বিশ্বযুদ্ধে পাঞ্জাবের অবদান ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু যুদ্ধের পর পাঞ্জাব ছিল সর্বাধিক বিপর্যস্ত একটি প্রদেশ। উপরন্তু মাইকেল ও ডায়ারের মতন জঘন্য প্রতিক্রিয়াশীল ছিলেন পাঞ্জাবের মুখ্য শাসক সেই সময়। যুদ্ধের সময় লক্ষ লক্ষ পাঞ্জাবিকে সেনাবাহিনীতে নিয়োগ করার ফলে গ্রামাঞ্চলের শ্রমিক ও মজুরের অভাবনীয় অভাব দেখা দিয়েছিল। কৃষির ক্ষেত্রে দারুণ নৈরাশ্য নেমে এসেছিল। কৃষকরা বিদ্রোহী হয়ে উঠলেও সরকারি নির্যাতন চরমে উঠেছিল। যুদ্ধের পর বহু পাঞ্জাবি সেনা ও কর্মচারী সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও নৈরাশ্য নিয়ে দেশে ফিরে এসেছিল। এবার যুদ্ধের পরে ব্রিটিশ সরকার ভারতবাসীদের অনেক প্রতিশ্রুতিও দিয়েছিল যে তারা ভারতীয়দের মঙ্গলের জন্য কী কী কাজ করবে, কিন্তু দেখা যাচ্ছে যে যুদ্ধ শেষ হওয়ার পরে ব্রিটিশ সরকার সেই সব কোনো প্রতিশ্রুতি পালন করেনি, বরঞ্চ তারা ভারতবাসীর ওপরে নানাভাবে দমনপীড়ন
অব্যাহত রেখেছিল এবং যুদ্ধের পরে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অভাবনীয়ভাবে যে বৃদ্ধি পেয়েছিল, ব্রিটিশ সরকার সেক্ষেত্রেও কোনো রকম ব্যবস্থা নিতে পারেনি। ফলে ব্রিটিশ সরকারের প্রতি ভারতবাসীর যে আস্থা বিশ্বযুদ্ধের আগে ছিল, যুদ্ধ শেষ হওয়ার পরে সেই আস্থা পুরোপুরি উঠে যায় এবং তারা গান্ধীকে পেয়ে গেল। এই সময় ভারতবাসী গান্ধীকে পেয়ে গেল, যে গান্ধী এই সময় পুরো গোটা ভারতবাসীর কথা চিন্তা করেছিলেন। এর আগে মূলত যারা জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন তারা মূলত এলিট শ্রেণীর নিজেরাও ছিলেন এবং তারা এলিট শ্রেণীর মানুষের কথা চিন্তা করতেন। তাদের অভাব অভিযোগ নিয়ে তারা ব্রিটিশ সরকারের কাছে দাবি দাওয়া পেশ করতেন। কিন্তু গান্ধীজি ছিলেন এমন একজন মানুষ যিনি সমাজের তৃণমূল স্তরের কথা চিন্তা করেছিলেন, অর্থাৎ একেবারে নিচুতলার মানুষের কথা তিনি ভেবেছিলেন এবং তিনিই মনে করেছিলেন যে আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে গেলে একেবারে নিচুতলা থেকেই আন্দোলন শুরু করতে হবে। তা না হলে ভারতবর্ষের আন্দোলন বা ভারতবাসী কখনোই তাদের আন্দোলনে সাফল্যমণ্ডিত হতে পারবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভারতের জাতীয় আন্দোলনে গান্ধীজি নতুন চরিত্র দান করলেন। তত্ত্ব ও প্রয়োগ দুদিক থেকেই তিনি রাজনীতিতে পরিবর্তন ঘটিয়েছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যে দেখলেন শিল্পাশ্রয়ী পুঁজিবাদী সমাজ ব্যবস্থার আস্ফালন, কিন্তু এই সাম্রাজ্যবাদের সঙ্গে লড়তে হলে হিংসাশ্রয়ী শ্রেণী সংগ্রামের পথ গ্রহণযোগ্য নয়, বরং সত্য ও প্রেমের নৈতিক শক্তির উপর নির্ভর করেই এই সংগ্রাম পরিচালনা করতে হবে। গান্ধীজির নির্দেশিত এই সংগ্রাম সত্যাগ্রহ, কিন্তু তার কাছে সত্যাগ্রহ কোনো অন্ধ অনুশাসন ছিল না, তা ছিল নৈতিক সংগ্রামের স্বাধীন পরীক্ষা নিরীক্ষা। এইভাবে ভারতের জাতীয় আন্দোলন আঞ্চলিকতার গণ্ডি অতিক্রম করে এক সর্বভারতীয় চরিত্র ধারণ করেছিল। আর এই আপোষমুখী পথ পরিহার করে গণসংগ্রামের পথে ভারতের জাতীয় আন্দোলন ধাবিত হলো। অর্থাৎ গান্ধীজির মধ্যেই ভারতবাসী সেই নেতাকে দেখেছিলেন যে নেতা সমাজের সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করতেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নেতা ভারতবাসীর এক আশ্চর্য সমন্বয় ও সংহতি সাধন করতে সক্ষম হয়েছিলেন। গান্ধীজি এইভাবে ভারতীয় রাজনীতিতে নতুন মাত্রা ও উদ্দীপনা সঞ্চার করেন। নমস্কার, আমার আলোচনা এখানেই শেষ হলো। আমি পরবর্তী স্লাইডগুলোতে আমি কয়েকটা ছবি দেখিয়েছি, এগুলো দেখো। এই যে নেক্সট স্লাইডে গান্ধীজি নারীদেরকে আন্দোলনে সামিল করতে হবে এটা গান্ধীজি বুঝেছিলেন এবং তিনি মহিলাদেরকে তার আন্দোলনে সামিল করেছিলেন। তারপরে স্লাইডে দেখিয়েছি যে গান্ধীজি চরকায় সুতো কাটছেন, নিজে হাতে তিনি চরকায় সুতো কাটতেন। এরপরে গান্ধীজি এবং জওহরলাল নেহরুর একটি সাক্ষাৎকার। আশা করি তোমরা মোটামুটি এই আলোচনা থেকে গান্ধী সম্পর্কে একটু ধারণা পেয়েছো। এখানেই আমার আলোচনা শেষ হলো।